আমরা অনেকেই মাঝে মাঝেই হয়তো অনুভব করি যেন নিজের সাথে ঠিক সংযোগটা নেই, একটা খালি খালি ভাব, তাই না? হ্যাঁ, একটা বিচ্ছিন্নতা বোধ। আজকের আলোচনাটা ঠিক এই অনুভূতিটা নিয়েই। আমাদের কাছে নিজেকে ফিরে পাওয়ার শুরু নিয়ে কিছু লেখা আছে। আমরা ওগুলোর গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব। কেন এমন হয়, কিভাবে বেরোনো যায়। ঠিক, ফোকাসটা থাকবে ভয় আর নিরাপত্তাহীনতা কিভাবে আমাদের আসল আমিটার থেকে দূরে সরিয়ে দেয় সেটা দেখা। আর অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসার প্রথম ধাপগুলো কি হতে পারে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আগের চেয়ে এখনকার জীবনটা অনেক বেশি যেন উদ্বেগের, তাই না? হ্যাঁ। চাকরি, ফ্যামিলি, সমাজ সব কিছু নিয়ে কেমন একটা টেনশন। অথচ আগে হয়তো জীবনটা সহজ ছিল, শুধু বেঁচে থাকা, ভালোবাসা। এই বদলটা কিভাবে হলো? এর কারণটা কিন্তু বেশ গভীর। অনেক সময় আমাদের ছোটবেলার অভিজ্ঞতার মধ্যেই থাকে। যেমন ধরুন, ছোটবেলায় আমরা কত শুনেছি, চুপ করো, অত কথা বলো না, ভদ্র হয়ে থাকো। হ্যাঁ, শুনেছি তো। ভুল করো না, এটাও। একদম। এই যে কথাগুলো, এগুলো আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও ভেতরে ভেতরে একটা বার্তা দেয় যে পৃথিবীটা ভয়ের জায়গা, আর নিজের মতো হওয়া বা ভুল করাটা ঠিক না, বিপজ্জনক। আচ্ছা, তার এই ছোট ছোট ভয়গুলোই কি পরে বড় হয়ে নিরাপত্তাহীনতা তৈরি করে? হ্যাঁ, অনেকটা তাই। আর এই নিরাপত্তাহীনতা তো শুধু টাকা পয়সার অভাব নিয়ে নয়। না, সেটা তো বটেই। সামাজিক স্ট্যাটাস, পরিবারে আমাকে কিভাবে দেখে, এমনকি নিজের চেহারা, কথা বলার ভঙ্গি নিয়েও হতে পারে। ঠিক, ভেতরে ভেতরে সবসময় একটা প্রশ্ন ঘুরতে থাকে, আমি কি যথেষ্ট? এই ভাবনাটা রাতে ঘুমোতে দেয় না অনেক সময়। আর এর থেকে কি ওই অদৃশ্য দৌড়টা শুরু হয়, নিজেকে প্রমাণ করার? একেবারে একটা কম্পিটিশন, যেখানে মনে হয় একটু থমকে গেলেই পিছিয়ে পড়ব। টিকে থাকাটাই যেন একটা যুদ্ধ। এই টিকে থাকার জন্যই কি আমরা মুখোশ পরি? সমাজের চোখে, অন্যদের চোখে ভালো সাজার চেষ্টা? হ্যাঁ, নিজের আসল অনুভূতিগুলো লুকিয়ে ফেলি। বাইরে বলি সব ঠিক আছে, কিন্তু ভেতরে হয়তো একদম ভেঙে পড়েছি। ঠিক। আর নেতিবাচক কি হয়, নিজের কাছেই নিজেকে অচেনা লাগে। এই যে দীর্ঘদিন ধরে ভয় চেপে রাখা, মুখোশ পড়ে থাকা, এটার প্রভাব কি শরীরেও পড়ে? অবশ্যই পড়ে। আমরা হয়তো খেয়াল করি না, কিন্তু ধরুন চাকরি চলে যাওয়ার ভয় বা লোকে কি ভাববে, এই যে মানসিক চাপ, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আমাদের হরমোনের ব্যালেন্স নষ্ট করে দেয়, ইমিউনিটি দুর্বল করে, ঘুমের সমস্যা হয়। মানসিক কষ্টটা শারীরিক অসুস্থতা হয়ে বেরিয়ে আসে। একদম। নিজের শরীর বা চেহারা নিয়ে হীনমন্যতাও কিন্তু শরীরকে অসুস্থ করে তোলে। শরীরের ব্যাপারটা বুঝলাম, কিন্তু মনের উপরের প্রভাবটা কেমন? আত্মবিশ্বাস কমে যাওয়া? হ্যাঁ, সেটাই। ছোটবেলায় শোনা ওই নেগেটিভ কথাগুলো, যেমন তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, ওহ হ্যাঁ, সেগুলো একসময় নিজের ভেতরের বিশ্বাস হয়ে যায়। তখন যে কোনো ব্যর্থতা হলেই মনে হয় এটা আমারই দোষ। নিজেকে দোষ দেওয়ার প্রবণতা বাড়ে। হ্যাঁ, আর এই দীর্ঘদিন ধরে হয় অবহেলা, নিজেকে ছোট ভাবা, এগুলোই তো পরে ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো অবস্থায় যেতে পারে। এগুলো শুধু রোগ না, এগুলো আসলে জমে থাকা কষ্ট। সম্পর্কগুলোর কি হয়? এই ভয়ের প্রভাব কি সেখানেও পড়ে? খুব বেশি করে পড়ে। কাউকে হারানোর ভয় যখন থাকে, তখন সম্পর্কে একটা নিয়ন্ত্রণ করার ইচ্ছে জাগে, সন্দেহ আসে। নিজের যে ইনসিকিউরিটিগুলো, সেগুলো সঙ্গীর ওপর চাপিয়ে দিই আমরা, হয়তো অজান্তেই। এতে তো বিশ্বাস নষ্ট হয়। অবশ্যই। ভালোবাসাটা তখন আর খোলা থাকে না, একটা বন্দি যায়, একটা খাঁচার মতো হয়ে যায়। মানুষ কাছে আসার বদলে দূরে সরে যায়। তাহলে এই পুরো চক্রটা থেকে বেরোনোর উপায় কি? নিজেকে ফিরে পাওয়ার শুরুটা কোথায়? দেখুন, প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল সচেতন হওয়া। সচেতন হওয়া নিজের ভয়টাকে স্বীকার করা, সাহসের সাথে বলা, হ্যাঁ আমি ভয় পাই, বা হ্যাঁ আমার নিজেকে যথেষ্ট মনে হয় না। এই স্বীকার করাটাই অন্ধকারে প্রথম আলো ফেলার মতো। এটা তো কঠিন, কিন্তু জরুরি। আর একটা মজার জিনিস কি জানেন, যে বিষয়টায় আমাদের ভয় সবচেয়ে বেশি, তার ভেতরেই হয়তো আমাদের সবচেয়ে বড় শক্তি বা মুক্তির পথ লুকিয়ে আছে। যেমন ধরুন, লোকের কথায় খুব ভয় লাগে। এটা হয়তো একটা ইঙ্গিত যে আপনার নিজের কথাটা বলার, নিজের কণ্ঠস্বর খুঁজে পাওয়ার সময় এসছে। আচ্ছা, সচেতন হলাম, তারপর? শরীর আর মনের সংযোগটা আবার তৈরি করা। হ্যাঁ, নিজের শরীরের দিকে মন দেওয়া। খুব সহজ কিছু জিনিস দিয়ে শুরু করা যায়,
যেমন শান্ত হয়ে বসে নিজের শ্বাসটা খেয়াল করা, বুকের ভেতরের ধুকপুকানিটা অনুভব করা। আর ওই নেতিবাচক চিন্তাগুলো যেগুলো মাথায় ঘুরতে থাকে, সেগুলোকে প্রশ্ন করা। ধরা যাক মনে হলো আমি ব্যর্থ, নিজেকে জিজ্ঞেস করুন এটা কি আসলেই সত্যি নাকি এটা পুরনো কোনো ভয়ের প্রতিধ্বনি। এই সংযোগটা জোরালো করার জন্য কিছু অভ্যাস নিশ্চয়ই সাহায্য করে। হ্যাঁ, করে। যেমন প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও চুপচাপ বসা মেডিটেশনের মতো? হতে পারে, বা শুধু নীরবতা, নিজের ভাবনা অনুভূতিগুলো কোথাও লিখে রাখা, জার্নালিং যাকে বলে। ও হ্যাঁ। অথবা একটু প্রকৃতির কাছে যাওয়া, গাছপালা, আকাশ দেখা। এগুলো আমাদের ভেতরের যে ভিতটা নড়ে গেছে সেটাকে আস্তে আস্তে মজবুত করে। আর যখন এই ভেতরের ভিতটা একটু শক্ত হয়, তখন কি অন্যের মতামতের উপর নির্ভরতা কমে? অবশ্যই কমে। তখন আসে আত্মগ্রহণ, মানে আমি যেমন সেটাই যথেষ্ট, এই বোধটা। তখন আর অন্যের সার্টিফিকেট লাগে না। আর সম্পর্কগুলো তখন আর অধিকার বা নিয়ন্ত্রণের ব্যাপার থাকে না, হয়ে ওঠে বোঝাপড়া, সম্মান। তার মানে ভালোবাসাটা তখন মুক্তি দেয়, বাঁধে না। একদম। নিজেকে বারবার মনে করানো আমি যথেষ্ট, এই অনুভূতিটাই আসল ভিত্তি। তাহলে পুরো আলোচনাটা থেকে যেটা দাঁড়াচ্ছে, ভয় জিনিসটা স্বাভাবিক, হয়তো আমাদের বাঁচানোর জন্যই তৈরি, কিন্তু এটা যখন মাত্রা ছাড়িয়ে যায়, আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন আমাদের বিচ্ছিন্ন করে ফেলে। ঠিক। নিজেকে হারিয়ে ফেলাটা অস্বাভাবিক নয়, কিন্তু ভালো খবর হলো সচেতন হয়ে ছোট ছোট স্টেপ নিয়ে নিজের কাছে ফেরার রাস্তাটা সব সময় খোলা থাকে। একেবারে। আর এখানেই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। বলুন। যখন আমরা নিজেদের ভেতরের এই ভিতটা খুঁজে পাই বা কিছুটা হলেও শক্ত করি, তার প্রভাব কি শুধু আমাদের ব্যক্তিগত ভালো থাকায় সীমাবদ্ধ থাকে? মানে যেসব সামাজিক চাপ বা প্রত্যাশা একসময় আমাদের ভয়ের কারণ ছিল, সেগুলোর সাথে আমাদের সম্পর্কটাও কি বদলে যায়? আচ্ছা, ভালো প্রশ্ন। একজন মানুষ যখন ভেতর থেকে একটু স্থির হয়, আত্মবিশ্বাসী হয়, সে সমাজের ওই প্রত্যাশাগুলোর মুখোমুখি কিভাবে হয়, এই ভাবনাটা হয়তো আমাদের আরেকটু গভীরে নিয়ে যাবে। আজকে আমরা ভয় নিয়ে একটু গভীরভাবে ভাবব। মানে এই যে ভয়, এটা ঠিক কোত্থেকে আসে, কিভাবে জন্মায়, আর সবচেয়ে বড় কথা, এটা থেকে বেরোনোর পথটাই বাকি। আমরা তো অনেকগুলো দিক খতিয়ে দেখব, সনাতন ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম, ইহুদি, বৌদ্ধ ধর্ম, আবার একেবারে আধুনিক বিজ্ঞান কি বলছে সেটাও। হ্যাঁ, মানে লক্ষ্যটা হলো এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল ভাবনাগুলো এক জায়গায় আনা, তাই তো? একদম। ভয়টাকে সব দিক থেকে একটু বোঝার চেষ্টা আর কি। দেখুন, ভয় তো একটা সার্বজনীন অনুভূতি, মানে এটা আমরা সবাই কম বেশি অনুভব করি, কিন্তু এটাকে ব্যাখ্যা করার বা এর থেকে বের হওয়ার পথ, সেগুলো বেশ ভিন্ন ভিন্ন। কিন্তু মজার ব্যাপার হলো প্রায় সব পথই শেষমেশ মানে একই দিকে ইঙ্গিত করে। সেটা হলো নিজেকে চেনা, নিজের ভেতরে তাকানো, অথবা বৃহত্তর কোনো কিছুর সাথে নিজেকে যুক্ত মনে করা। আচ্ছা, আসুন আমরা সেটাই বোঝার চেষ্টা করি যে এই ঐতিহ্যগুলো বা বিজ্ঞান ভয়কে কিভাবে দেখছে আর কি পথই বা দেখাচ্ছে। অনেক দর্শনই তো বলে যে ভয়ে এটা আসে এক ধরনের বিভ্রম বা নিজেকে বিচ্ছিন্ন ভাবা থেকে, তাই না? ঠিক। যেমন ধরুন, হিন্দু ধর্মে মায়া বা অবিদ্যার কথা বলা হয়। মানে আমরা আসল সত্তা বা আত্মাকে ভুলে শুধু শরীর বা বাইরের পরিচয়টাকে সব ভাবি। গীতাতেও তো আছে যে নিজের অবিনশ্বর আত্মাকে চেনে তার নাকি ভয় থাকে না। একদম। আর বৌদ্ধ ধর্মেও দেখুন এই ভাবনারই একটা মিল খুঁজে পাওয়া যায়। সেখানে বলা হয় তৃষ্ণা বা আসক্তি, মানে কোনো কিছু খুব বেশি করে আঁকড়ে ধরতে চাওয়া। হ্যাঁ, কারণ যা আঁকড়ে ধরি সেটা হারানোর ভয় থাকে। ঠিক তাই। এই হারানোর সংখ্যা থেকেই দুঃখ আর ভয়ের জন্ম। আর এই যে বিচ্ছিন্নতার ধারণা, এটা কি অন্য ধর্মগুলোতেও আছে? হ্যাঁ, আছে তো। একটু অন্যভাবে প্রকাশ পেয়েছে হয়তো। যেমন ধরুন খ্রিস্ট ধর্মে ঈশ্বর থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া, ওটাই ভয়ের একটা উৎস। আচ্ছা। ইসলামে আবার আল্লাহর স্মরণ থেকে যখন মন সরে যায়, তখন নফস বা নিজের প্রবৃত্তির দ্বারা চালিত হওয়ার ভয় থাকে, মানে ভুল পথে যাওয়ার ভয়। পবিত্র কুরআনে বোধহয় এরকম কিছু আছে। হ্যাঁ, সূরা আর রাদে যেমন বলা হয়েছে আয়াত নম্বর 13-28 যে আল্লাহর স্মরণেই কিন্তু অন্তর্শান্তি পায়। তার মানে স্মরণ থেকে বিচ্যুত হলেই অশান্তি, ভয়। অনেকটা তাই। ইহুদি ধর্মেও ঈশ্বরের সাথে সম্পর্কটাকে আবার ঠিক করা, মানে তেশুভা
বা প্রত্যাবর্তন সেটার উপর খুব জোর দেওয়া হয়। তাহলে মূল কথাটা একই দাঁড়াচ্ছে, যখন আমরা আমাদের উৎস থেকে বা ভেতরের কেন্দ্র থেকে সরে যাই তখনই ভয় আসে। একদম বিচ্ছিন্নতাই মূল কারণ মনে হচ্ছে। তাহলে পথ কি? এই সংযোগটা আবার তৈরি করার উপায় মনে হচ্ছে জ্ঞানার্জন, অনুশীলন আর আত্মসমর্পণ, এই দিকগুলোই বারবার আসছে। ঠিক ধরেছেন। সমাধানগুলো যদি খেয়াল করেন দেখবেন সেখানে একটা সচেতন চেষ্টার কথা বলা আছে। যেমন ধরুন হিন্দু আর বৌদ্ধ ধর্মে ধ্যান করা, খ্রিস্টান বা ইসলাম ধর্মে প্রার্থনা, বা ধরুন জিকির মানে আল্লাহর স্মরণ। ইহুদি ধর্মে ধর্মগ্রন্থ পাঠ, আদেশ পালন। হ্যাঁ, ওই যে মিৎজভট। আবার দেখুন হিন্দু ধর্মে জ্ঞানযোগ মানে আত্মজ্ঞান লাভ করা, কর্মযোগ ফলের আশা না করে কাজ করা। আর ভক্তিযোগ, ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়া। ঠিক, এগুলো সবই ভয়কে পেরিয়ে যাওয়ার পথ। খ্রিস্ট ধর্মেও যিশুর ওপর বিশ্বাস, ঈশ্বরের করুণা, এগুলো শান্তি আনে। ইসলামে তওবা করা মানে অনুতাপ আর তাকদীর বা আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা। এগুলো ভরসা যোগায়, তাই তো? হ্যাঁ, মূল বার্তাটা আসলে একই, বিশ্বাস, আত্মসমর্পণ আর সঠিক জীবনযাপন। এগুলো ভয় কমিয়ে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। আধ্যাত্মিক দিকগুলো তো শুনলাম, কিন্তু আমাদের শরীর, আমাদের মস্তিষ্ক, সেখানে ভয়টা কিভাবে কাজ করে? বিজ্ঞান কি বলছে? এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ঠিক তাই, বিজ্ঞান তো ভয়কে দেখে মূলত একটা নিউরোবায়োলজিক্যাল প্রতিক্রিয়া হিসেবে। আমাদের মস্তিষ্কের ভেতরে অ্যামিগডালা নামে একটা অংশ আছে। এটাকে বলতে পারেন আমাদের বিপদ সংকেত পাঠানো সিস্টেম। অ্যালার্ম সিস্টেমের মতো। হ্যাঁ, অনেকটা তাই। পুরনো কোনো আঘাত বা ট্রলা যদি থাকে, সেটা এই সিস্টেমকে বেশি সংবেদনশীল করে তুলতে পারে। তখন আমরা সহজেই ভয় পাই বা উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু এখানেও তো আশার কথা আছে, তাই না? অবশ্যই আছে, আর সেটাই বিজ্ঞানের সবচেয়ে বড় আশার দিক। সেটা কি? সেটা হলো নিউরোপ্লাস্টিসিটি। মানে আমাদের মস্তিষ্ক কিন্তু পাথরের মতো জমাট বাঁধা কিছু নয়। বদলাতে পারে? হ্যাঁ, অভিজ্ঞতার মাধ্যমে এর গঠন, এর সংযোগগুলো বদলাতে পারে। মানে আমরা মস্তিষ্ককে নতুন করে ট্রেনিং দিতে পারি। বাহ! আর মজার ব্যাপার দেখুন, বিভিন্ন ধর্মে যে ধ্যান, প্রার্থনা বা জিকিরের কথা বলা হয়, বিজ্ঞান এখন প্রমাণ পাচ্ছে যে এই অনুশীলনগুলো আসলেই মস্তিষ্কের গঠন বদলাতে পারে, ভয়ের পুরনো প্যাটার্ন ভাঙতে পারে। তার মানে আধ্যাত্মিক চর্চার একটা বৈজ্ঞানিক ভিত্তিও পাওয়া যাচ্ছে। একদম। এমনকি ধরুন সোম্যাটিক হিলিং বা ব্রেথওয়ার্ক, এগুলো শরীরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস বা শারীরিক অনুভূতির ওপর মনোযোগ দিয়ে জমে থাকা মানসিক চাপ বা ট্রমা সারাতে সাহায্য করে। কেউ কেউ তো আজকাল ডেটা বা এআই ব্যবহার করেও নিজের চিন্তার প্যাটার্ন বোঝার চেষ্টা করছেন। হ্যাঁ, সেটাও হচ্ছে। মূল কথা হলো নিজের ভেতরের কোড বা গঠনটা যদি বুঝতে পারা যায়, তাহলে সেটা বদলানোর চেষ্টাও করা সম্ভব। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, ভয়টা সম্ভবত আমাদের আসল বা স্থায়ী কিছু নয়, তাই না? না, একেবারেই না। এটা বরং একটা অর্জিত অবস্থা। ভুল বিশ্বাস থেকে আসে, সামাজিক চাপ থেকে আসে, বা ওই যে বললেন নিজের মূল সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বোধ থেকে আসে। আর সমাধানের পথও যেন একটাই দিকে, নিজেকে জানো, নো দাই সেলফ, নিজের উৎসের দিকে ফেরো। যেখানে ভয় জমেছে সেখানে সাহস বা স্থিরতা তৈরি করো। আর এই যাত্রাটা এই ভেতরের যাত্রা, এটা শুরু হতে পারে খুব সাধারণ একটা স্বীকারোক্তি দিয়ে। কিরকম? মনে মনে শুধু বলা, হ্যাঁ আমি হয়তো পথটা একটু হারিয়ে ফেলেছি, বা আমি সত্যিটা জানতে চাই, অথবা আমি শিখতে প্রস্তুত। এই যে স্বীকার করা, এটাই কিন্তু ভেতরের বদলের জন্য জমি তৈরি করে দেয়। আচ্ছা, ভয়কে জানার আর তাকে পেরিয়ে যাওয়ার সচেতন চেষ্টাটা তাহলে এখান থেকেই শুরু হতে পারে। একদম। বেশ, তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবার জন্য। আমাদের সবচেয়ে বড় ভয়টা আসলে কি? বাইরের কোনো বিপদ, নাকি নিজেকে পুরোপুরি জানার ভয়, নিজের আলো অন্ধকার সবটা মিলিয়ে? আর সেই জানার সাথে যে দায়িত্ববোধ আসে, সেটা গ্রহণ করার ভয়? আজকের আলোচনা ভয়, নিরাপত্তাহীনতা, আর আমরা কখনো কখনো কেন নিজেদের থেকে কেমন যেন দূরে সরে যাই, এই বিষয়গুলো নিয়ে। আমাদের হাতে একটা লেখা আছে যেটা বিজ্ঞান আর একটু অন্য দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারগুলো দেখছে। হ্যাঁ, লক্ষ্যটা হলো বিজ্ঞানের বিভিন্ন চোখ দিয়ে, যেমন ধরুন মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, কোয়ান্টাম ফিজিক্স, এমনকি এআই, এগুলোর আলোয়ে ভয় বা এই যে নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া,
এর কারণগুলো একটু তলিয়ে দেখা আর হয়তো বেরোনোর পথও খোঁজা। ঠিক। তাহলে আসল প্রশ্নটা হলো, ভয় জিনিসটা কিভাবে তৈরি হয়, কেনই বা আমরা নিজেদের থেকে, নিজেদের অনুভূতি থেকে এমন বিচ্ছিন্ন হয়ে পড়ি, আর বিজ্ঞানকে সত্যিই কোনো পথ দেখাতে পারে? মানে ভয় তো কম বেশি সবারই লাগে, কিন্তু বিজ্ঞান যেভাবে ব্যাখ্যা করছে সেটা হয়তো আমাদের ভাবনাকে একটু হলেও নাড়া দেবে। চলুন তাহলে মনোবিজ্ঞান দিয়ে শুরু করি। মনোবিজ্ঞান যেটা বলছে ভয় আসলে একটা ডিফেন্স মেকানিজম। কিন্তু সমস্যাটা হয় যখন অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা, বিশেষ করে ছোটবেলার কিছু ধারণা বা কোর বিলিফ, যেমন আমি যথেষ্ট ভালো না বা জগৎটা নিরাপদ না, এগুলো জেকে বসে। এই বিশ্বাসগুলো আর সমাজের চাপ, এগুলো মিলে আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়াগুলোকেই বাড়িয়ে তোলে। আচ্ছা, আর এই যে নিজের অনুভূতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ব্যাপারটা, মানে ডিসোসিয়েশন, সেটা ঠিক কিভাবে কাজ করে? দেখুন, যখন চাপটা খুব বেশি হয়ে যায়, মানে সহ্য করার বাইরে, তখন মন নিজেকে বাঁচানোর জন্য অনুভূতি থেকে একটা দূরত্ব তৈরি করে ফেলে। এটা হয়তো তখন একটু আরাম দেয়, কিন্তু লম্বা সময়ে, মানে লং রানে, এটা একাকিত্ব, একটা শূন্যতা তৈরি করে। লেখাটাতে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি আর ইনার চাইল্ড ওয়ার্কের কথা বলা হয়েছে। হ্যাঁ, সিবিটি তো শুনেছি, চিন্তার প্যাটার্ন বদলাতে সাহায্য করে। একদম। সিবিটি আমাদের নেগেটিভ চিন্তার ধরনগুলো ধরতে সাহায্য করে আর সেগুলোকে চ্যালেঞ্জ করে, যাতে আমরা বুঝতে পারি ভয়ের আসল উৎসটা কোথায়। তার মানে গভীরে থাকা বিশ্বাসগুলো নিয়ে কাজ করা জরুরি। আচ্ছা, এবার একটু ব্রেইনের দিকে তাকাই। স্নায়ুবিজ্ঞান কি বলছে? স্নায়ুবিজ্ঞান আমাদের একদম ব্রেইনের ভেতরে নিয়ে যায়। অ্যামিগডালা বলে একটা অংশ আছে, বলতে পারেন ব্রেইনের অ্যালার্ম। ভয় বা বিপদের সিগন্যালটা ওখানেই তৈরি হয়। পুরনো ভয়ের স্মৃতি, ট্রমা, এগুলো ওখানেই জমা থাকে, আর মানে যখন তখন ট্রিগার হতে পারে। আরেকটা জরুরি জিনিস হলো ডিফল্ট মোড নেটওয়ার্ক। এটা আমাদের আমি কে, মানে আমাদের আত্মপরিচয়, এই বোধটা তৈরি করে। যদি এই নেটওয়ার্কটা পুরনো নেগেটিভ অভিজ্ঞতায় আটকে থাকে, তখন মানুষ নিজেকে ওই সীমিত পরিচয়ের মধ্যে বন্দী ভাবে। কিন্তু একটা ভালো খবর তো আছে, ব্রেন নাকি বদলাতে পারে, নিউরোপ্লাস্টিসিটি। হ্যাঁ, ঠিক এটাই। নিউরোপ্লাস্টিসিটি মানে হলো আমাদের ব্রেন কিন্তু স্থির নয়। অভিজ্ঞতা, অভ্যাসের মাধ্যমে এটা নিজেকে বদলাতে পারে, নতুন কানেকশন তৈরি করতে পারে। মেডিটেশন ধরুন বা ব্রিদিং এক্সারসাইজ, এগুলো অ্যামিগডালাকে শান্ত করতে পারে। ডিফল্ট মোড নেটওয়ার্ককেও নতুন পজিটিভ দিকে নিয়ে যেতে পারে। মানে ব্রেন নিজেই নিজেকে হিল করতে পারে। দারুণ তো, ব্রেন বদলাতে পারে, এটা সত্যি আশার কথা। আচ্ছা, এরপর লেখাটাতে কোয়ান্টাম ফিজিক্সের কথা এসেছে। এটা বেশ অনাহাসা মনে হচ্ছে। মানে ফিজিক্স কিভাবে ভয়ের সাথে যুক্ত? হ্যাঁ, এটা একটু অন্যরকম দৃষ্টিকোণ। ক্লাসিক্যাল ফিজিক্স যেমন বলে সব কিছু আগে থেকে ঠিক করা, কারণ আর ফলের নিয়ম মেনে চলে। কোয়ান্টাম ফিজিক্স সেখানে সম্ভাবনার কথা বলে। যেমন ধরুন সুপারপোজিশন, একটা কণা একই সাথে মাল্টিপল স্টেটে থাকতে পারে যতক্ষণ না আমরা দেখছি। এর একটা দার্শনিক মানে হতে পারে যে আমাদের পরিচিতি বা ভবিষ্যৎ হয়তো একটাই বাধাপথ নয়, অনেকগুলো সম্ভাবনা খোলা আছে। আর অবজার্ভার এফেক্ট, মানে আমাদের বিশ্বাস বা আমরা কিভাবে দেখছি সেটা বাস্তবতাকে প্রভাবিত করে। কোয়ান্টাম লেভেলে পর্যবেক্ষকের একটা ভূমিকা আছে, যদিও এটা আমাদের রোজকার জীবনে সরাসরি কিভাবে কাজ করে তা নিয়ে অনেক কথা আছে। কিন্তু লেখাটা এখান থেকে একটা রূপক শিক্ষা নিচ্ছে। মানে আমরা ভয়কে যেভাবে দেখি, যেভাবে বিশ্বাস করি, সেটাই হয়তো আমাদের অভিজ্ঞতার জগৎ তৈরি করে। আর এন্ট্যাঙ্গলমেন্টের ধারণাটা, ওই যে আমরা আসলে বিচ্ছিন্ন নই, সবাই সবার সাথে যুক্ত, এই ভাবনাটাও আমাদের একাকিত্বের বোধকে চ্যালেঞ্জ করে। এই ভাবনাগুলো কিন্তু সত্যি গভীর। আচ্ছা, এবার একটু এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে যাই। সেখান থেকে ভয় নিয়ে কি শেখা যেতে পারে? তুলনাটা বেশ ইন্টারেস্টিং। এআই যেমন ডেটা থেকে প্যাটার্ন শিখে কাজ করে, আমরাও অনেকটা সেভাবেই অতীতের অভিজ্ঞতা, বিশেষ করে ট্রমা বা ভয় থেকে নিজেদের বা জগৎ সম্পর্কে একটা প্রোগ্রামিং বা বিশ্বাস তৈরি করি। অনেক সময় এই পুরনো প্রোগ্রামিংটাই আমাদের আটকে রাখে, একটা মিথ্যা পরিচয় তৈরি করে। তাহলে কি এআই এর মতো মনকেও রিপ্রোগ্রাম করা যায়? কিছুটা সেই রকমই। যেমন এআইকে নতুন ডেটা দিয়ে রিট্রেন করা যায়, তেমনি আমরাও পুরনো চিন্তার প্যাটার্নকে সচেতনভাবে চ্যালেঞ্জ করতে পারি। সেলফ ট্র্যাকিং, জার্নালিং, মাইন্ডফুলনেস, এগুলো আমাদের ভেতরের ওই কোডিং বুঝতে সাহায্য করে আর ধীরে ধীরে বদলাতেও সাহায্য করে।
ওই যে নিউরোপ্লাস্টিসিটির কথা বললাম, সেটাও এখানে কাজে লাগে। তার মানে মন, মস্তিষ্ক, এমনকি বাস্তবতার ধারণা সবকিছুতেই পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। লেখাটাতে আরও কিছু বিষয় ছিল, যেমন গণিত, বায়োলজি, কেমিস্ট্রি। এগুলোকে কিভাবে একসাথে মেলানো যায়? সংক্ষেপে বললে, গণিতের দিক থেকে ভয় হলো অনিশ্চয়তাকে ভুলভাবে দেখা। আমরা খারাপ সম্ভাবনার ওপর বেশি জোর দিই। বায়োলজির দিক থেকে ভয় টিকে থাকার কৌশল হলেও এখনকার জীবনে এটা প্রায় বেশি অ্যাক্টিভ থাকে। ভেগাস নার্ভকে শান্ত করার টেকনিক, যেমন ধরুন গভীর শ্বাস, এটা সাহায্য করে। আর শরীরের ভেতরের কেমিস্ট্রি, হরমোন। হ্যাঁ, ভয় বা স্ট্রেস কর্টিসল, অ্যাড্রিনালিনের মতো হরমোন বাড়ায়। অন্যদিকে ভালো ঘুম, ঠিকঠাক খাবার, এক্সারসাইজ, মানুষের সাথে মেশা, এগুলো অক্সিটোসিনের মতো ভালো হরমোন বাড়ায়, ব্যালেন্স ফিরিয়ে আনে। এমনকি এপিজেনেটিক্স বলছে আমাদের লাইফস্টাইল আর চিন্তাভাবনা জিনের প্রকাশকেও প্রভাবিত করতে পারে। তার মানে ভয়কে বোঝা আর তার থেকে বেরোনোর জন্য বিজ্ঞান অনেকগুলো দিক খুলে দিচ্ছে। এটা শুধু মন বা ব্রেনের ব্যাপার নয়, আমাদের শরীর, জীবনযাপন, আমরা পৃথিবীকে কিভাবে দেখছি, সব কিছু এর সাথে জড়িত। একদম। আসল উপলব্ধিটা হলো আমরা শুধু আমাদের অতীত বা ভয়গুলোর যোগফল নই। আমরা বদলাতে পারি, এভলভ করতে পারি। আমাদের ব্রেন, শরীর, এমনকি আমাদের দৃষ্টিভঙ্গি, এগুলো বদলানোর ক্ষমতা আমাদের হাতেই আছে। নিজেদের ভেতরের জগৎটাকে নতুন করে সাজানো সম্ভব। তাহলে আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। বিজ্ঞান যেভাবে আমাদের মন, শরীর আর এই যে বাস্তবতার সম্ভাবনার দিকগুলো তুলে ধরছে, তাতে ভয়কে পেরিয়ে নিজের আসল সত্তার কাছে ফেরার পথটা কতটা শক্তিশালী মনে হচ্ছে? এই বৈজ্ঞানিক জ্ঞান কি সত্যিই আত্ম আবিষ্কার আর ব্যক্তিগত বদলের পথে একটা বড় শক্তি হতে পারে? নমস্কার। আজকের আলোচনা আমরা একটু গভীরে যাব ভয় এবং আত্ম উপলব্ধি নিয়ে, মানে বৈদিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা কেমন। আমাদের কাছে বেশ কিছু উপাদান আছে যা এই ব্যাপারটা, মানে এই ভয় জিনিসটা নানা দিক থেকে দেখেছে। মূল প্রশ্নটা বোধহয় এটাই যে এই যে ভয়, যা আমরা কমবেশি সবাই অনুভব করি, এটা আসলে আসছে কোথা থেকে? আর বৈদিক জ্ঞান কি সত্যিই এর থেকে বেরোনোর কোনো রাস্তা দেখাতে পারে, বাস্তবসম্মত রাস্তা? খুব জরুরি প্রশ্ন। উপাদানগুলো প্রথমেই যেদিকে ইঙ্গিত করছে সেটা হলো, মানে ভয়ের মূল কারণ অবিদ্যা। অবিদ্যা মানে একরকম অজ্ঞতা, নিজের আসল সত্তা সম্বন্ধে। ভয়টা তখনই আসছে যখন কেউ নিজেকে এই শরীর বা এই জাগতিক পরিচয়ের সঙ্গে পুরোপুরি এক করে ফেলছে। যখনই এই ভুল ধারণাটা আসছে যে আমি মানে এই দেহটা বা আমার এই সামাজিক পরিচয়টাই সব, তখনই ভয় আসছে। এটাকে একটা খুব ইন্টারেস্টিং শব্দে বলা হচ্ছে আধ্যাত্মিক বিস্মৃতি বা স্পিরিচুয়াল অ্যামনেশিয়া। আধ্যাত্মিক বিস্মৃতি, বাহ, বেশ গভীর ভাবনা তো। এই যে বিস্মৃতি বা আপনি যেমন বললেন মায়া, এটা ঠিক কাজ করে কিভাবে? মানে উৎসগুলো কি এর কোনো ব্যাখ্যা দিচ্ছে? যেন একটা পর্দা পড়ে যায় আমাদের আসল প্রকৃতির ওপর। হ্যাঁ, ঠিক ওই রকমই। উপাদানগুলো বলছে এই মায়া বা অজ্ঞতা, এটা আমাদের আসল প্রকৃতিকে, মানে যা আসলে পূর্ণ, আনন্দময়, ভয়শূন্য, যাকে সচ্চিদানন্দ বলা হয়, সেটাকে ঢেকে দেয়। আর এই মায়ার জন্যেই অহংকার বা আমি বোধটা তৈরি হচ্ছে। কিন্তু এটা আসল আমি নয়, এটা একটা সীমিত আমি, একটা খণ্ডিত আমি। বুঝলেন তো, যে নিজেকে এই দেহ বা বিভিন্ন ভূমিকার সাথে মিলিয়ে ফেলে। আর এই সীমিত আমি বোধ থেকেই জন্মায় মানে আসক্তি, বিদ্বেষ আর অবশ্যই ভয়, হারানোর ভয়, না পাওয়ার ভয়, এই সব। তার মানে নিজেকে ভুলভাবে চেনার জন্যেই ভয় আসছে। আচ্ছা, উৎসগুলো কি মনের গঠন বা মানে কিভাবে মন কাজ করে এই নিয়ে কিছু বলছে? এই যে অহংকারের কথা বললেন। হ্যাঁ, বলছে তো। বৈদিক দর্শন অনুযায়ী মন বা অন্তঃকরণকে 4টে প্রধান ভাগে দেখা হয়। একটা হলো মন, যেটা সংকল্প বিকল্প করে, মানে ইচ্ছে বা সন্দেহ তৈরি করে। আরেকটা বুদ্ধি, যেটা বিচার করে, বিশ্লেষণ করে। তারপর চিত্ত, মানে আমাদের স্মৃতির ভাণ্ডার, যেখানে সব অভিজ্ঞতা, সংস্কার জমা থাকে। আর শেষে অহংকার, ওই আমি বোধটা। এই ভয়টা প্রধানত এই অহংকারকে আঁকড়েই বাঁচে। বিশেষ করে যখনই আমি বোধটা জাগতিক, মানে অস্থায়ী জিনিসের সঙ্গে জড়িয়ে যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে, সেটা হলো 3টে গুণের, সত্ত্ব, রজ আর তম। সত্ত্ব মানে শান্তি, স্বচ্ছতা,
রজ মানে চাঞ্চল্য, কর্মশক্তি, আর তম হল জড়তা, অন্ধকার, মোহ। ভয়কে মূলত তমগুণের প্রকাশ হিসাবেই দেখা হচ্ছে, মানে যা অজ্ঞতা আর দুর্বলতা থেকে আসে। ও আচ্ছা, বেশ গভীর বিশ্লেষণ। তাহলে এই যে ভয়, যেটা এই অজ্ঞতা বা তমগুণ থেকে আসছে, এর থেকে মুক্তির উপায় কি? উৎসগুলোতে তো মনে হচ্ছে বিভিন্ন পথের কথাও বলা হয়েছে, তাই না? পতঞ্জলের যোগসূত্র অনুযায়ী এটা মূলত মনের ভেতরের চঞ্চল্য, মানে চিত্তবৃত্তি, সেগুলোকে শান্ত করার ওপর জোর দেয়। ধ্যানের মাধ্যমে মনকে স্থির করা। এই দুটো পথ তো বেশ আত্মবিশ্লেষণ আর মানসিক নিয়ন্ত্রণের ওপর জোর দিচ্ছে। অন্য কোনো ধরনের পথের কথাও কি আছে? মানে সবার জন্য তো আর একই পথ কাজ করে না। ঠিক, ভক্তিযোগেরও কথা বলা হয়েছে, মানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, ভালোবাসা। এর মাধ্যমে ভয় দূর করার চেষ্টা। এখানে বিশ্বাস আর নির্ভরতাটাই আসল। এছাড়া মন্ত্রযোগ বা নাদযোগেরও উল্লেখ পাওয়া যায়। যেমন ধরুন, একটা নির্দিষ্ট মন্ত্র, ওম ভয়হরায় নম, মানে যিনি ভয় হরণ করেন তাকে নমস্কার। এটা নিয়মিত জপ করলে ভয়ের মানসিক ছাপটা কাটে, এমনটা বলা হচ্ছে। শব্দের শক্তিকে কাজে লাগানো আর কি। আচ্ছা, তার মানে এটা শুধু মানসিক বা আধ্যাত্মিক স্তরেই নয়, শারীরিক বা শক্তি স্তরেও কাজ করার কথা বলা হচ্ছে। এই যেমন মন্ত্রের কম্পন বা ধ্যান। হ্যাঁ, সেই দিকটাও তুলে ধরা হয়েছে। যেমন চক্র ব্যবস্থার কথা যদি ভাবি, বলা হচ্ছে ভয়টা নাকি মূলত মূলাধার চক্রের সাথে জড়িত, মানে আমাদের একদম ভিত্তিস্তরের নিরাপত্তা, টিকে থাকার অনুভূতির কেন্দ্র। এই চক্র দুর্বল হলে ভয়, নিরাপত্তাহীনতা এগুলো বাড়ে। ধ্যান করা, প্রকৃতির কাছাকাছি থাকা, এমনকি সাত্ত্বিক আহার, মানে শুদ্ধ হালকা খাবার খাওয়া, এগুলো এই চক্রকে আর পুরো শরীর মনকে স্থির করতে সাহায্য করে। আজকাল যেমন নিউরোপ্লাস্টিসিটির কথা শুনি আমরা, মানে ব্রেন বদলাতে পারে, তেমনি প্রাচীন উপনিষদেও কিন্তু বলা আছে যদ ভাবম তদ ভবতি, মানে যেমনটা ভাবা হয় মন সেভাবেই গড়ে ওঠে। নিয়মিত অভ্যেসের মাধ্যমে মনের গভীরে থাকা সংস্কার, মানে পুরনো প্যাটার্নগুলো, সেগুলো বদলানো সম্ভব। লেগেছে সেটা। আমরা যেন একরকমের সচেতন সফটওয়্যার, যার আসল কোডটা হলো সত্য চৈতন্য, মানে সত্য, চৈতন্য, আনন্দ। আর ভয়টা হলো যেন সেই সফটওয়্যারে একটা বাগ, একটা ভুল প্রোগ্রামিং, যেটা আমাদের আসল পরিচয়টা ভুলিয়ে দিয়েছে। জ্ঞান, ধ্যান বা ভক্তি, এগুলো হলো সেই সিস্টেমটাকে মানে ডিবাগ করার বা রিসেট করার মতো। চমৎকার বলেছেন। এটাই আসলে সার কথা। বৈদিক বিজ্ঞান অনুযায়ী ভয়ে কোনো মৌলিক জিনিস নয় যাকে লড়ে হারাতে হবে, বরং এটা হলো জ্ঞানের অভাব, আত্মজ্ঞানের অনুপস্থিতি। যেমন অন্ধকার আসলে আলোর অভাব। যখন নিজের আসল, মানে অপরিবর্তনীয় নির্ভয় প্রকৃতিটা জানা যায়, তখন ভয় আর থাকে না, থাকতে পারে না। তাহলে আজকের আলোচনার মূল জায়গাটা হলো ভয় আসলে একটা ভ্রম, মানে একটা ভুল ধারণা, যেটা তৈরি হয় নিজেকে এই সীমিত পরিচয়ের সাথে এক করে ফেলার ফলে। আর আত্ম-অনুসন্ধান, সঠিক অভ্যাস, এগুলোই এই ভ্রম থেকে বেরোনোর পথ। নির্ভয় সত্তার কথা বলা হলো, সেটার দিকে যদি রোজ একটু মনোযোগ দেওয়া যায় বা সেটার সাথে সংযোগ করার চেষ্টা করা যায়, তাহলে আমাদের প্রতিদিনের জীবনে, অভিজ্ঞতায় ঠিক কী বদল আসতে পারে। আজকের আলোচনা থেকে এমন কোনো একটা ছোট অভ্যাস কি নেওয়া যায় যা এই নিজের দিকে ফেরার যাত্রায় একটু সাহায্য করতে পারে? এটা ভাবার মতো।